আমরা এখানে শিখব এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দ্বিতীয় নিয়মটি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রায় প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা প্রশ্নে তোমরা এটা দেখতে পাবে। এখানে খেয়াল করে দেখো, সিম্পল হবে ইনস্পাইট অফ, কিংবা আমরা ডেসপাইট লিখতে পারি, নট উইথ স্ট্যান্ডিং লিখতে পারি। সবচেয়ে সহজ এবং প্রচলিত হচ্ছে কি ইনস্পাইট অফ। এরপরে V4 লিখেছি। এখানে দেখো V4 মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। তারপরে হচ্ছে বাকি অংশটুকু সেটার মতোই থাকবে। তারপর দেখো কমপ্লেক্সে কি হবে, দো অল দো থাকবে, আর তারপরে সাবজেক্ট লিখবো, ওই প্রয়োজন অনুসারে আমি ভার্ব লিখবো, এখানে একটা কমা দিয়ে তারপরে বাদ বাকি অংশটুকু লিখবো, ঠিক আছে। কম্পাউন্ডে কি করব, সাবজেক্ট ভার্ব, তারপরে মাঝখানে অবশ্যই একটা বাট বসবে, যেহেতু এটা বিপরীত ধারণা বোঝাচ্ছে। সাবজেক্ট ভার্ব শেষ। এখন কম্পাউন্ড বাক্যটি খেয়াল করে দেখো, হি র্যান ফাস্ট বাট হি কুড নট ক্যাচ দ্য বাস। বাক্যটার অর্থ কি হলো, সে দ্রুত দৌড় দিয়েছিল কিন্তু সে বাসটি ধরতে পারেনি। এখন এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি কি করা লাগতে পারে, আমাদের রুলসটার দিকে তাকাও। শুধু শুরুতে কি লিখতে হবে, দো অল দো, আর খেয়াল করে দেখো মাঝখানে শুধু একটা কমা লিখবো। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি শুরুতে দো অল দো লিখলাম, এই বাট কিন্তু কমপ্লেক্সে থাকবে না, ঠিক আছে। তাহলে বলো তো দেখি উত্তরটা কি হবে এখন। দো দো হি ran fast. Though he ran fast, he could not catch the bus. বুঝতে পেরেছো? ফাইন। এখন চলে আসো দেখি এটা আর সিম্পল। সিম্পলে আমরা কি লিখবো বলো দেখি শুরুতে, ইনস্পাইট অফ। কি লিখবো, ইনস্পাইট অফ। আমি প্রথমে আগে ইনস্পাইট অফ লিখে নিই, ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ লেখার পরে আমাকে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে দেখো রান থেকে হয়ে গেল রানিং। আমরা জানি রানিং করতে গেলে কি হয়, ডাবল এন লিখতে হবে, ঠিক আছে। সাধারণত GTLNPR এই ভার্বগুলোর শেষে কি করতে হয় বলো দেখি, এগুলো ডাবল হয়ে যায়, ঠিক আছে কি। আচ্ছা দেখো, ইনস্পাইট অফ রানিং ফাস্ট। এখন আমরা জানি চেঞ্জিং সেন্টেন্সের কাজটাই হচ্ছে কি বাক্যের গঠনগত পরিবর্তন করবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। তাহলে খেয়াল করে দেখো, সে দ্রুত দৌড় দিয়েছিল কিন্তু বাসটি ধরতে পারেনি। যদিও সে দ্রুত দৌড় দিয়েছিল তবুও সে বাসটি ধরতে পারেনি। সে দ্রুত দৌড় দেওয়া সত্ত্বেও বাসটি ধরতে পারেনি। সবাইকে এটুকু বুঝতে পেরেছো? এখন দ্বিতীয় এক্সাম্পলটি আমি বোর্ডে লিখবো, তোমরা সাথে সাথে লিখে ফেলবে, 1 মিনিট টাইম, ঠিক আছে। মিথিলা বলো দেখি কি হবে। Jannat get a plus and she did not get a chance in Dhaka University. আচ্ছা গুড, অনেক চেষ্টা করেছো। খেয়াল করে দেখো, এখানে এখানে কোথাও গেট লেখা নাই, এটা কি লেখা আছে এখানে বলতে কি গট লেখা আছে। আর এই ধরনের বাক্য যেখানে বিপরীতমুখী ধারণা বোঝায়, এক পাশে এক তথ্য, ঠিক উল্টা বা বিপরীত তথ্য পাচ্ছি আমরা হচ্ছে অপর পাশে, তাহলে সেই ক্ষেত্রে আমার এন্ড লেখার কোনো অপশন নেই। এখানে দেখো স্পষ্ট করে লেখা আছে বাট। তুমি কি আবার চেষ্টা করতে পারো, বলো দেখি। Jannat got a plus but she did not get a chance in Dhaka University. But she did not। আচ্ছা আমার প্রশ্নে ভুল ছিল না। আচ্ছা দেখো মিমি বলো দেখি, হ্যাঁ খুব দ্রুত বলে ফেলো। হ্যাঁ, In spite of getting ইনস্পাইট অফ লেখার পরেই, ইনস্পাইট অফ লেখার পরে আমাকে কি করতে হবে, আইএনজি করে ফেলতে। দেখো ইনস্পাইট অফ গেটিং এ প্লাস, Jannat did not get a chance Dhaka University. Jannat did not get a chance Dhaka University. চান্স ইন Dhaka University. DU। খেয়াল করে দেখো এদিকে আমরা কি করলাম, এখানে কমপ্লেক্স বাক্যটা ছিল এরকম, দো জান্নাত গট এ প্লাস শি ডিড নট গেট এ চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি। জান্নাত যদিও এ প্লাস পেয়েছিল তবুও সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। কম্পাউন্ডটা কি ছিল, জান্নাত গট এ প্লাস। জান্নাত এ প্লাস পেয়েছিল কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। বুঝতে পেরেছো? নেক্সট, ইনস্পাইট অফ গেটিং এ প্লাস, এ প্লাস পাওয়া সত্ত্বেও, দেখো অফের পরে কিন্তু আইএনজি, খেয়াল করছো। ইনস্পাইট অফ যেখানেই লিখবো তারপরে কি করবো আমরা, আইএনজি করে ফেলবো। এটা অন্য আরো বিভিন্ন ভাবে করা যায় কিন্তু এটা সহজ বেশি। ফাইন। জান্নাত ডিড নট গেট এ চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছো?
আচ্ছা, গুড। 3 নাম্বার বাক্যটা তোমরা নিজেরা করবে। তাহলে এটাকে তোমরা কম্পাউন্ড করবে, কেউ কারোটা দেখবে না, এটাকেই তোমরা সিম্পল করবে। তো আমাকে বলো দেখি কি হবে এটা, কম্পাউন্ড বলো দ্রুত। Nabil was a little boy, but he rescued me from the danger. চমৎকার। তাহলে সোজা হিসাব হচ্ছে কি, দো অল দো ভ্যানিশ, এখানে একটা কমা আছে, এই কমার জায়গায় কি হবে, বাট হয়ে যাবে। ঠিক আছে, কি নিডে সিম্পল করবে বলো দেখি। শুরুতে আমরা কি লিখবো বলো দেখি। in spite of, আবার বলো কি লিখবো। in spite of, ইন, আবার ইন স্পাইট অফ কেন, so that ইন স্পাইট অফ বলো, কি বলবো আবার বলো দেখি। in spite of, ইন স্পাইট অফ, তারপরে বলো ইন স্পাইট অফ লেখার পরেই আমাকে ভার্বের সাথে আইএনজি করে ফেলতে হবে। ওয়াজ এর সাথে আইএনজি করলে কি হবে, ওয়াজিং নাকি বিং বলো তো। being, বিং হবে, গুড। কারণ আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ এর সবগুলার যে বেস ফর্ম সেটা কি বলো দেখি, বি। being, ঠিক আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই সবগুলার বেস ফর্ম কি, হ্যাভ। এর জন্য কি হয় বলো দেখি, হ্যাভিং। ঠিক আছে কি, আচ্ছা গুড। তাহলে ইন স্পাইট অফ বিং, ইন স্পাইট অফ বিং আ ডেঞ্জার, বুঝেছো আমার কথা? থ্যাংক ইউ, বসো। তাহলে এখন সারা তুমি আমাকে এই 3টা বাক্যের বাংলায় অনুবাদ বলো তো দেখি। দো নাবিল ওয়াজ আ লিটল বয়, হি রেস্কিউড মি ফ্রম দ্য ডেঞ্জার, বাংলা বলো। যদিও নাবিল একটা ছোট ছেলে, কিন্তু তবুও সে আমাকে বিপদ থেকে রক্ষা করেছিল। গুড। তারপরে বাক্য, নাবিল ওয়াজ এ লিটল বয় বাট হি রেস্কিউড মি ফ্রম দ্য ডেঞ্জার। নাবিল একটা ছোট ছেলে, কিন্তু সে আমাকে বিপদ থেকে উদ্ধার করেছিল। চমৎকার। ইন স্পাইট অফ বিং আ লিটল বয়, নাবিল রেস্কিউড মি ফ্রম দ্য ডেঞ্জার। নাবিল একটা ছোট ছেলে হওয়া সত্ত্বেও সে আমাকে বিপদ থেকে উদ্ধার করেছিল। এখানে দেখো, একজন ছোট্ট বালক হওয়া সত্ত্বেও বা ছোট্ট ছেলে হওয়া সত্ত্বেও নাবিল আমাকে উদ্ধার করেছিল বিপদ থেকে। সবাই কি বুঝতে পেরেছো? এটা বুঝতে পারা মানে তুমি 1 নম্বর পাবে, এটা গ্যারান্টেড। ঠিক আছে কি, থ্যাংক ইউ সো মাচ।